বাবারে আমার, কতদিন পর মার কাছে আসলি। তাসাকে নিয়ে আসলি না কেন? আমার তাসাকে দেখতে খুব ইচ্ছে করছে। জড়িয়ে ধরার কারণে আকাশ ওনার মাথায় হাত দেয়। কান্না করো না, বাড়ির এই অবস্থা তুমিও কান্নাকাটি করলে বাকিদের কে দেখবে? আমার সংসার, আমার সন্তানগুলো যে ভেঙে যাচ্ছে, আমি কি করে ভালো থাকি? হালকা হাত বুলিয়ে বলে। আকাশ ওনার চুলে চুমু খায় আর হাত বুলিয়ে বলে, দেখলে তো আম্মু, মা যদি না চায় সন্তান কখনো সুখী হয় না। তুমি এত কিছু না করলে অন্তিক কুকুর সাথে ঠিক থাকতো, ভালোবাসতো হয়তো আস্তে আস্তে, তবে শুরুটা তুমি করেছিলে। আমার রাগ নেই তোমার উপর, কিন্তু তাসুকে ছাড়া কষ্ট হয় থাকতে, তাই এমন করি। জানো তাসু প্রায় সময় কান্না করে মনির জন্য, আর নিজেকে দোষী করে। আমার ভিতরটা খণ্ড খণ্ড হয়ে যায় ওর কান্না দেখলে। ভাবি ওই দিন, এরপর থেকে আর আমরা শান্তি পেলাম না। উনি আকাশের গালগুলো ধরে বলে, তাসাকে নিয়ে চলে আয় বাবা। দেখ, এখন নীল আছে আমার, আরো একটা মেয়ে আমার। মনির শূন্যতাও পূরণ হয়ে গেল। আল্লাহ এক মেয়ে নিয়ে আর একটা মেয়ে দিয়েছে। আসবো। তাসু এখনো সব কিছু একা সামলাতে পারে না, চলে কষ্ট হয় ওর। ওর ঠিক হয়ে গেলে চলে আসবো। আমার সাজানো সংসারটা কি আর ঠিক হবে না? নিজেদের ভুলগুলোকে শুধরে নাও। অন্তিকের খেয়াল রাখো, ওঝা কুকুর সাথে মিটমাট করতে। এখনো ওই মেয়ের জন্য বলছিস? না, কুকুর জন্য নয়, অন্তিকের জন্য বলছি। রোমানা বেগম চুপ করেন কিছু সময়ের জন্যে। আকাশ নীলের দিকে তাকালো, এক চিলতে হাসি রেখে চোখের ইশারায় কাছে ডাকলো। নীল ওর কাছে আসলে আকাশ বলল, কান্নাকাটি করো না কেমন? ঝামেলাগুলো শেষ হয়ে গেলে কলেজে ভর্তি করিয়ে দিব ভাইয়া। নীল মাথা নোয়ায়ে সাই দেয়। আকাশ আবার বলে, বাসায় আম্মু একা থাকে, তুমি আর আম্মু একে অপরের খেয়াল রেখো। তুমি তো আমার বোনের মতোই, আর আমাদের আম্মু তোমার আম্মু। নীল মাথা নেড়ে বলে, ঠিক হয়ে ঠিক আছে ভাইয়া, আপনিও ভাবিকে নিয়ে বাসায় চলে আসুন। আন্টি কান্না করে সাহারা দিন আপনাদের জন্য। আকাশ ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, নিজের খেয়াল রেখো। রোমানা বেগমকে বলে বের হতে নিলে উনি পিছু ডাকে। আকাশ দাঁড়ায় কিছু সময়ের জন্যে। তিনি তাড়াহুড়ো করে দৌড়ে রান্নাঘরে চলে যায়। তারপর কিছু সময়েই চলে আসে। আকাশের হাতে একটা বক্স দিয়ে বলেন, নে, তাসাকে দিয়ে দিবি, ও পছন্দ করে। আকাশ একটু হাসে, অতপর নিয়ে নেয় বক্সটা। ও খুশি হবে। আকাশ চলে যেতেই রোমানা বেগম ঠোঁট উল্টে ফেলে আর চোখ দিয়ে টপ করে পানি পড়ে দুফোঁটা। নিজের আঁচলে পানিটা মুছে উনি রান্নাঘরে চলে যান অন্তিকের জন্য খাবার বাড়তে। নীল ওনার সাথে গিয়ে দাঁড়ায়। কত সময় রুমে একা থাকবে সে? রোমানা বেগম কাজ করছেন আর নীল দেখছে। একটা প্লেটে কিছু ভাত মেখে নিয়ে উনি উপরে চলে গেলেন। নীল ওনার পেছনে গেল। নীলের হাতে পানির গ্লাস দিয়েছে রোমানা বেগম। অন্তিকের দরজায় কয়েকবার কড়া নেড়ে উনি, তবে ভেতর থেকে শব্দ আসে না। উনি আবার ধাক্কা দিলে সাথে সাথে দরজা খোলে অন্তিক। আম্মু, রেস্ট করতে এসেছি। রোমানা বেগম ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলেন, খেয়ে নে বাবা, তারপর ঘুমা। সারাদিন স্যালাইন নিয়েছি, শরীরে খিদে নেই, এখন যাও। নীল নীরব দর্শকের মতো ওনাদের দেখছে পানির গ্লাস হাতে। অন্তিক ভেতরে গিয়ে দরজা লক করতে নিলে উনি আবার বলে, খেয়ে নে, তারপর ঘুমা। উফ। খেয়ে নিন ভাইয়া, আন্টি কত করে বলছে। নীলের কথায় চোয়াল শক্ত করে অন্তিক। এই মুহূর্তে কুহুর প্রতি তার রাগ আর ভেতরে কুহুর জন্যেই কষ্ট। একে তো খাবার নিয়ে এসে এমন বাহানা করছে, তার উপর তৃতীয় ব্যক্তি মনে হচ্ছে নীলকে। তবে কিছুই বলে না। রোমানা বেগম বলেন, নে অন্তিক, খেয়ে নে। এমন করে অসুস্থ হলে ঠিক হবে না কিছু। তুমি ঠিক করতে চাও? অন্তিকের রাগ ও কষ্টে কণ্ঠ কাঁপে অল্প, তবুও বলে, প্লিজ, আমি খাবো না, খিদে পেলে নিচে গিয়ে খাবো। এখন আমাকে রেস্ট করতে দাও প্লিজ, মাথাটা ব্যথা করছে। আবারও দরজা বন্ধ করে দেয় অন্তিক ওনাদের মুখের ওপর। নীল রোমানা বেগমের শুকিয়ে যাওয়া নরম মুখটার দিকে একবার তাকায়, তারপর এলো হাতে ওনাকে ধরে বলে, আন্টি, উনি খাবে পরে, শরীর হয়তো বেশি খারাপ। চলুন আমরা নিচে যাই, আঙ্কেল চলে আসবে একটু পরে।
রোমানা বেগম একটা দীর্ঘশ্বাস নিলেন। মন খারাপ করে সিঁড়ির দিকে আগালেন তারা। যদি ওই দিন জেদ করে কুহুকে এ বাড়িতে না আনতো তাহলে এমন হতো না। আর যদি তাশাকে এমন না বুঝে কিছু খাওয়াতো তাহলে তাশাও ওনার বুকেই থাকতো। অল্প আফসোস ওনার মনে, দুটো দিনে নীলকে বেশ মায়া লাগে ওনার। নীল যদি থাকে ওকে লেখাপড়া করাবে, মনির মতো করে রাখবে। নীলেরও একটা পরিবারের অভাব আর ওনাদেরও একটা মেয়ের অভাব। বন্ধ কক্ষে চিত হয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তিক। কুহুর সাথে করা প্রতিটি ব্যবহার, কথাগুলো মনে পড়ছে বারবার। কুহুকে যে সে ভালোবাসে। অন্তিকের মায়া হয় কুহুর জন্য। কুহুর বলা শেষ কথা কুহু অন্য কারো হয়ে যাবে। প্রতিবার তার মাথায় চাপ দিচ্ছে, অন্য কারো না হয়ে দূরে থাকুক কুহু, সমস্যা নেই, তবে অন্য কারো কেন হতে হবে? কুহু আমার না হলেও চলবে, অন্য কারো হবি কেন বলি? সহ্য হচ্ছে না। হাতের মুঠোয় বিছানার চাদরটা নিয়ে একটা টানের সাথে কিরিচ করে শব্দ করে ছিঁড়ে গেলে এবার রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। উঠে বসে এসে হাতের কাছে ফোনটা নিয়ে কুহুর অ্যাকাউন্ট সার্চ করে। তবে নট ফাউন্ড লেখাটা দেখে রাগ তীব্র হয়। সজোরে ছুঁড়ে মারে দেওয়ালে। লাগবে না তোকে, যা ইচ্ছে কর, হয়ে যা অন্য কারো, তবু তোকে প্রয়োজন নেই। যে আমাকে বোঝে না সে অন্যজনের হলেও আফসোস করবো না আর। দেওয়ালের সাথে বাড়ি খেয়ে কয়েকটা খণ্ড হয়ে যায় তার ফোনটা। অতপর আবারও গা এলিয়ে দেয় বিছানায়। অতিরিক্ত চিন্তা ও অসুস্থতার জন্য মিনিট কয়েকের মধ্যে ঘুম হানা দেয় তার চোখে। পরনের শার্টটাও খোলেনি সে। কুহুর জন্য বরাদ্দ কক্ষে বসে কুহু কলে কথা বলছে বাড়িতে। শাকিলা বেগমের সেই কি ক্রন্দন। সমস্যা হলে খালামণিকে বলবি, লেখাপড়া ঠিক মতো করবি। কুহু ওনাকে সান্ত্বনা দিতে বলে। আম্মু কান্না করো কেন? জানো খালামণি কত ভালো, দুপুরে মন খারাপ ছিল আমার, তাই তো নিজে হাতে খাইয়ে দিয়েছে। সৃজন ভাইয়া বলেছে আমাকে আর কেয়াকে ঘুরতে নিয়ে যাবে, আমার কোনো সমস্যা নেই। খাবার খাবি ঠিক মতো, আর হ্যাঁ খালামণিকে জ্বালাবি না। এবার ফোনে কথা বলছিলেন শাকিলা বেগম, বারবার ভাইব্রেট করাতে বিরক্ত হচ্ছিলেন। নুসু, এই নুসু, এদিকে আয়। ফোন কানে রেখে নুসাইবাকে ডাকেন শাকিলা বেগম। কুহু ওনার কথা শুনছে। মায়ের সাথে কথা বলার পরে মনটা হালকা লাগছে একটু। নুসাইবা শাকিলা বেগমের রুমে আসতেই ঝাড়ি দিলেন তিনি। এই, এটা কার নাম্বার? কখন থেকে কল দিচ্ছে? এত কল দেয় কেন? থতমত খেয়ে যায় নুসাইবা। আরে সায়রকে তো মিউট করে রেখেছে নুসাইবা, তাহলে কে কল দেয়? ওনার থেকে ফোনটা নিয়ে দেখে সিমে কল দিচ্ছে অনবরত। রাগ ও বিরক্তি প্রকাশ পায় তার মুখে। তারপর কুহুকে লাইনে রাখা অবস্থাতেই ব্লক করে নাম্বার। ওনার হাতে দিয়ে বলে, কলেজের টিচার কালকে অ্যাসাইনমেন্টের বিষয়ে অনেক জরুরি নোটিশের জন্য তুমি কথা বলো, আমি পরে কল ব্যাক করব। শাকিলা বেগম সরল মনের মানুষ, তেমন কথা বাড়ান না। তবুও মনে ক্ষুণ্ণতা চেপে রেখে কুহুর সাথে কথা বলেন। আম্মু নুসুকে একটু দাও, কথা বলবো। নে। নুসাইবার কাছে ফোন দিতেই নুসাইবা দৌড়ে নিচের রুমে চলে আসে। কেমন আছিস কুহু? ভালো আছি, তোর কথা বল, এত কে কল দেয়? বললাম তো স্যার। নাটকীয় ভাবে কুহু বলে, এই ক্লাসে পড়েছি নুসু, আমাকে কখনো এত রাতে স্যার কল করে পড়ার বিষয় জানতে চাইনি। ভ্যাবাচাকা খেয়ে নুসাইবা বলল, সবার বেলা এক হবে নাকি? তুই বল তোর কি অবস্থা? আমার চলছে ভালোই। আজকেও কোথাও যাসনি? না, ভালো লাগে না। কেয়া বলছে বাইরে যেতে, আমি যাব না। তুই এগুলো বাদ দে, আমার কথা শোন। ফোঁস করে নিঃশ্বাস নেয় নুসাইবা। টপিক পাল্টাতে পারলো। বল। কুহু অল্প গলা খাকারি দিয়ে বলে, আমার রুমে গিয়ে আলমারিতে দেখবি একটা চাবি আছে, ওটা দিয়ে আমার বেড সাইড টেবিলের তালা খুলবি। ওখানে একটা প্যাকেট পাবি, ওটা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে পাঠিয়ে দিবি। কি আছে ওটাতে? তোর জানতে হবে না। আরেকটা কথা শোন, আমার নাম্বার আর কাউকে দিবি না, আকাশ ভাইয়াকেও না। ঠিক আছে। এত রাতে কারোর সাথে কথা বলিস না, আর কারোর সাথে সম্পর্ক থাকলে বলে দে। ভুলের মাসুল কিন্তু ভয়ঙ্কর হয়। এমনিতেই জীবনের যা অবস্থা আমাদের। মন খারাপ করে নুসাইবা তারপর বলে, চিন্তা করিস না, সময় হলে সব জানবি। আর আমি ছোট না। মামুনি ছোট্ট ছিল না। কুহুর কথায় শুকনো ঢোক গিলে নুসাইবা। কি করে বলবে সেটা সায়র? এখন এগুলো বলতে চাই না সে কাউকে। তারপর মিনমিন করে বলে, উনি খারাপ না। খারাপ না হলে বলছিস না কেন? এখন রাখ। কেন, তোর উনি কল দিচ্ছে?
আহ কুহু, ব্লক করে দিয়েছি। আচ্ছা রাখি। হুম। কলটা কেটে নুসাইবা বিছানায় ধপ করে বসে আর সায়রের নাম্বারটা আনব্লক করে দেয়। বড় একটা নিঃশ্বাস নিয়ে কল দেয় সায়রকে। প্রথম কলটাই রিসিভ করে সায়র। নুসাইবা আমতা আমতা করে হাস্য স্বরে বলে, ফোন আম্মুর কাছে ছিল, কুহুর সাথে কথা বলছিল আম্মু। সমস্যা নেই, খেয়েছো? সায়র রাগ করেনি, ছাড়িয়েও তো দিতে পারতো দু একটা। সায়র তো কিছুই বলল না নুসুকে। এতে নুসুর মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন সায়র প্রশ্ন করলো না, কেন? আপনি রাগ করেননি? সায়র শান্ত ভঙ্গিতে বলল। না, রাগ করবো কেন? নুসুর বুকটা ধক করে উঠল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, একটুও না? না, খেয়েছো? একটু তো রাগ করা দরকার ছিল মনে হয়। ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে সায়র বলল, আজব, এখন রাগ না করলেও প্রবলেম। এমন হলে তো বয়ফ্রেন্ড একটু রাগ করে মেবি, তাই না? তাই বলছি। ও জানি না তো, আমি তো আগে প্রেম করিনি, এরপর থেকে রাগ করব। এই না না, রাগ করবেন না। ওকে, খেয়েছো? হুম। আপনি? আচ্ছা, তাহলে ঘুমাও। সকালে কলেজ আছে তো। নুসাইবা যেন একটু অবাক হলো। সায়র কল দিলে কথা না বললেও কাটতে চায় না। নুসাইবা নির্বাক হয়ে পড়ে। সায়র আবার বলে, কি হলো? রাখি, ঘুমাও। বলেই কল কেটে দিল। কান থেকে ফোনটা নামিয়ে কিছু সময় তাকিয়ে রইল ফোনের দিকে। তারপর শুয়ে পড়ল নুসাইবা। কালকে দেখা যাবে, এখন ঘুম প্রয়োজন। নুসাইবার কল কেটে বিছানায় পা তুলে বসেছে কুহু। লাফ দিয়ে ঘরে কারো প্রবেশের শব্দে হকচকিয়ে যায় সে। পেছনে ফিরে দেখে কেয়া। কেয়া প্রাণঢালা হাসি দিয়ে সামনে যায় কুহুর আর ওর কাঁধে হাত দিয়ে বলে, ভাইয়া বলেছিল আমাদের নিয়ে যাবে, রেডি হও, চলো এখনই চলে আসবে। কুহুর মন ভালো না, কিছু একটা ওলট পালট লাগছে ভেতরে। ওই জিনিসগুলো নুসাইবা অন্তিককে দিলেই তো আরো রেগে যাবে অন্তিক। তখন মনে হয় রুড হয়েছে কুহু অন্তিকের সাথে। ভালো করে বললেই বুঝতো অন্তিক, যতই হোক অন্তিককে বুঝতে হবে সে যে তালাক দিয়েছে কুহুকে। আর কুহু এমন কারোর সাথে থাকতে চায় না যার থেকে সে একবার তালাক প্রাপ্ত হয়েছে। ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বলে কুহু, সকালে মুড ভালো ছিল না, তার মধ্যে ভাইয়া ঝাড়ি দিয়েছিল। আমি একটু কষ্ট পেয়েছি, তবে আমার রাগ ভাঙাতে হবে না। আমি রাগ করিনি। মানে কি রাগ করেনি? তুমি রাগ করে থাকো আর দেখো ভাইয়া কতবার রাগ ভাঙায়। তবে ভাইয়া বিরক্ত হয়ে ধমক দেয়নি আপু? আম্মু তো বললো তুমি কান্না করেছিলে, তাই ওনার কষ্ট লেগেছে। জানোই তো ভাইয়ার মন কত বড়। ঠিক করে আলতো হেসে দেয় কুহু। তারপর বলে, হ আমি জানি তোমার ভাইয়ার মন এত বড়। কেয়া নাটকীয় স্বরে বলে, তুমি তো জানবেই, তুমি যে থাকো ওখানে। বলেই চুপ হয়ে যায় এক ঝটকায়। কুহু আলতো হেসে দিয়ে তারপর বলে, বুদ্ধু মেয়ে, আমি যাব না, তুমি যাও ভাইয়ার সাথে। কোহেলিকা আপু প্লিজ। এর মধ্যে দরজায় নক করে কেউ। কেয়া চেঁচিয়ে বলে, আরে চলে আসো, টোকা দিলে রাগ হয়। সৃজন রুমে প্রবেশ করে। সিকি, রেডি হওনি তোমরা? কেয়া ফোঁস করে বলে, আমরা কি জানতাম তুমি এত তাড়াতাড়ি আসবে? আর কোহেলিকা আপু নাকি যাবে না? কুহুর দিকে শান্ত হাসি দিয়ে তাকিয়ে বলল, কুহেলিকা, রাগ করে আছো? সরি সকালের জন্য। চলো তোমাকে প্যারিস দেখাবো, জানো তো খুব সুন্দর। কুহু ওর দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে, না, আমি আজকে যাব না। আর আমি রাগ করিনি, একটু বুঝতে পেরেছি বিষয়টা। কেয়া কুহুর দিকে তাকিয়ে বলে, প্লিজ কোহেলিকা আপু, তুমি না গেলে ভাইয়া আমাকেও নেবে না। এমনি তো খুব সুযোগ, এত অপেক্ষা থাকি ভাইয়ার সাথে যাওয়ার। কেয়া, আমি তো তাও যাব না, কারণ আমার ইচ্ছে নেই। তার ওপর আমি একটু অসুস্থ ফিল করছি। না। সৃজন একটু এগিয়ে আসে কুহুর দিকে, তারপর নরম স্বরে বলে, কি হয়েছে? বেশি খারাপ হলে ডাক্তার দেখাবে, এদিকে বাংলাদেশি ডাক্তার আছে। ফিক করে হেসে দিয়ে কুহু বলে, না, এতটাও না, একটু দুর্বল লাগছে, একটু রেস্ট করলেই মেবি ঠিক হয়ে যাব। নিচের দিকে তাকিয়ে হাতে চুলগুলোতে একটু হাত বুলায় সৃজন। ঠোঁট কামড়ে কিছু ভেবে বলে, ঠিক আছে, তাহলে তুমি আরাম করো। কেয়া, অন্যদিন যাব। কালকে কুহেলিকাকে নিয়ে কলেজ থেকে ঘুরিয়ে আনবি। না, কিছুদিন বাসায় থাকবো, আমার বাইরে বের হতে ইচ্ছে হচ্ছে না, অসুস্থ লাগছে তো তাই। বেশি খারাপ হলে মেবি ডাক্তার দেখানো প্রয়োজন।
তুমি না গেলে আমি বাসায় আনতে পারি। না, অতটাও না। সৃজন দাঁতে নিজের উপরে ঠোঁট কামড়ে ধরে। অতঃপর কুহুর দিকে একটু তাকিয়ে কেয়াকে ডেকে রুম ছাড়ে সে। ওরা রুম থেকে বের হতেই কুহু আগের মতো বাইরের দিকে মন দেয়। এখন আকাশটা একটু শান্ত হয়েছে, বিকেলের আবহাওয়ায় যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। এখান থেকেই দেখতে ভালো লাগছে। কেন যেন এখানে আসার পর থেকে বাইরে যাওয়ার ইচ্ছেই হচ্ছে না। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যেন ভুল সব ভুল। কুহুর স্মৃতিগুলো একবার হানা দেয় মাথায়। অন্তিকের সাথে তার কাটানো প্রতিটি মুহূর্ত। তারা বোধহয় ভালো করে 1 সপ্তাহ কথা বলেনি একটা বছরে। অন্তিক কি করে পারলো আজকেও কল দিয়ে এমন করতে? কুহু মানছে নিজের দোষ, তবুও অন্তিক আবারও তাকে ছেড়ে দিল। রাগ করে 2-2বার ছেড়ে দিল, আর একবারের জন্য ঝুলে আছে কুহু অন্তিকের জীবনে। সায়নের ফোনে ওই দিন অন্তিক বলেছিল সে কুহুকে ছাড়েনি, তার মানে এখন কুহু অন্তিকেরই ছিল। তালাক তো সেখানেই বাতিল হয়েছিল, তাহলে আজকেরটা কি ছিল? তালাক দেওয়া, মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো কি মজা করার কথা? একটা মেয়েকে 2বার করে ছাড়া? আনমনেই হেসে দিয়ে কুহুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। বিড়বিড় করে বলতে থাকে, রাগই তো করেছিলাম, একটু ভালো করে বললেই ঠিক হয়ে যেত। তা না করে তুমি আমার দিকে তাকালেও না, অন্য একটা মেয়ের সাথে চলে গেলে। কল দিয়ে বকলেও তবুও কথা বললাম এটা ভেবে, যতই হোক তুমি তো ছাড়োনি, তবে দ্বিতীয়বারও ছেড়ে দিলে, দিয়ে দিলে মুক্তি। থাকো তুমি তোমার মতো, আর আশা করব না। যতবার আশা করি তুমি ভেঙে দাও আমাকে। হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে ওঠে কুহুর। বসে থাকা সম্ভব নয়, তাই বালিশ ঠিক করে কাত হয়ে শুয়ে পড়ে। বালিশের চোখের কার্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু পড়ছে, তবে কুহু মুছে দিচ্ছে না। প্রতিটি অশ্রুবিন্দুর সাথে নিজের থেকে অন্তিককে মুছে দিচ্ছে। তাশা দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছে, আর আকাশ জড়িয়ে ধরে আছে পেছন থেকে। তাশা ওকে সরাচ্ছে না, এগুলো আকাশের রোজকার নাটক। এসে চেঞ্জ করে সাথে সাথে তাশার সাথে মিশে থাকবে, কাজ করুক বা যা করুক, জড়িয়ে ধরে পেছন পেছন থাকবে। তাই তাশা আগেই সব কাজ করে বসে থাকে। তবে আজকে একটু ঘুমিয়ে পড়েছিল, তাই বাইরে থেকে শুকনো কাপড়গুলো আনতে পারেনি। সে আকাশ রুমে আসার সময় নিয়ে এসেছে। তাশার ঘাড়ে থুতনি রেখে আকাশ মিনমিন করে বলল, আমি আসলে এত কাজ কেন করো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? কত ক্লান্ত লাগছে আমার। তাশা ঘাড় একটু ঘুরিয়ে বলে, কই কাজ করি, আজকে একটু চোখ লেগে গেল তাই। কাপড়গুলো ভাঁজ না করলে যে ভাঁজ নষ্ট হয়ে যাবে বলে ভালো লাগবে না। কোমরে শক্ত করে ধরে নিজের সাথে আরো মিশিয়ে নেয় আকাশ তাশাকে, আর বলতে থাকে, ওই বাসায় গিয়েছিলাম, আম্মু কি যেন দিয়েছে তোমাকে? কেমন দেখলেন? খালামণি ভালো আছে? আমার সাথে কথা হয় না 2 দিন। কথা বলো তুমি। বলি তো, প্রতিবার কথা বলার সময় কথা কম চলে আর বেশি চলে। চলেন চলে যাই, যতই হোক মা তো। এখন বসো তো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। বলেই তাশাকে ওইভাবেই পেছন থেকে উপরে শূন্যে তুলে নেয় আকাশ। নিচে পেতে রাখা মোটা বিছানায় বসিয়ে দিয়ে নিজে গিয়ে অরুর উপর মাথা রেখে মুখ গুজে দেয় ওর পেটে। হালকা শিরশির করাতে তাশা হেসে দেয়। আকাশ অমন করেই থেকে বলে, ভালো লাগে না তাসু, আর ঝামেলা। ছোট হলে নাকি ঝামেলা মন পোহাতে হয়, এদিকে আমার বড় ভাই ওই ঝামেলাটাই পাকাতে এক্সপার্ট। তাশা কাপড় ভাঁজ করা হয়ে গেলে আকাশের মাথায় হাত দিয়ে বলে, কি করবেন? সবাই বাউন্ডুরি হয়ে গেলে কি হবে বলেন? অন্তিক ভাই আর কুহু এমনই, এটা তো আগে থেকে দেখে আসছি। আর খালামণিও পাল্টে গেলেন, আপনিও যদি পিছিয়ে যান মানুষগুলোর কি হবে বলেন? মাথা ব্যথা করছে তাসু। তাশা আকাশের চুলগুলো একটু টেনে দিতে থাকে। আপনি চিন্তা করবেন না, অন্তিক ভাইয়ার সংসার বুঝবে। অনেক সময় দূরত্ব মায়াও ভালোবাসা বাড়ায়, যদি দূরে থেকে অভ্যাস বুঝতে পারে তারা। আর ওনাদের সব ঠিক হয়ে গেলে দুজন মিলে সবটা সামলাতে পারবেন। মুখটা আরো একটু গভীরে ঠেলে আকাশ তাশাকে 2 হাতে পেঁচিয়ে ধরে ফিসফিস করে বলে, দূরে থেকেও যদি ওরা নিজেদের অভাব না, কারণ যেমন ভালোবাসলি তেমন অবহেলাও দিয়েছিস। মেয়ে মানুষ যত্ন চায়, অবহেলা নয়। সুযোগ পেয়েছে মেয়েটা, একবার প্রথম থেকে নিজেদের কাটানো 1টা বছর ঘেটে দেখ, কয়দিন সংসার করলি তোরা। সরুন, না হলে উঠবো কি করে?
এটা বলেই আকাশ বালিশে মাথা রাখে তাশাকে ছেড়ে দিয়ে। তাশা বসা থেকে উঠে একটা প্লেটে খাবার নিয়ে আকাশের সামনে রাখে। এক এক করে সব নিয়ে আসে। আকাশ উঠে বসে হাত ধুয়ে প্লেটে ভাত মাখায়। এখানে এসেছে পর থেকে তারা একসাথেই খায়। আকাশ তাশাকে খাইয়ে দেয়। সারাদিন এত ঝামেলা পরে তাশার কাছে এসে সব শান্ত হয়ে আকাশের। তাশা আগের মতো অবুঝ আচরণ করে না, এখন বোকামিও কম করে। আকাশকে বুঝেও বোঝায়, সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দেয়। প্রতিবার লোকমাই তাদের ঠোঁটে হাসি। একটু তৃপ্তিপ্রিয় মানুষটাকে পাওয়ার, তার সাথে ছোট সংসার পাতার স্বপ্ন, সব যেন তাশার কাছে এক রূপকথা। একটা নিঃসঙ্গ ও এতিম রাজকন্যাকে এক রাজপুত্র নিজের রাজ্যে রেখে রানী বানানোর মতো রূপকথার গল্প এটা। সন্ধ্যা কেটে রাত এসেছে। কোহিনূর বেগমের সাথে কাজে সাহায্য করছে কুহু। বিকেলে ঘুমিয়েছিল কুহু। সন্ধ্যায় নামাজের জন্য কোহিনূর বেগম ডেকেছেন কুহুকে। এখন প্রায় অন্ধকার নেমেছে। কোহিনূর বেগম রাতের খাবারের জোগাড় করছেন। কুহু ওনার সাথে দাঁড়িয়ে সাহায্য করছে। কুহু, ওই কাপড়টা দিয়ে টেবিলটা মুছে দে মা, আমি খাবারগুলো নিয়ে আসছি। কুহুর সামনে একটা ছোট কাপড় ছিল, ওটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। টেবিলের ওপারে জগ আর গ্লাসগুলো সরিয়ে সরিয়ে হালকা হাতে মুছে দিচ্ছে, কারণ কোহিনূর বেগম প্রয়োজনের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। সব দিকেই পারফেক্ট থাকতে পছন্দ করেন। কুহুর শেষ হলে উনি হাতে বাটি দিয়ে এসে টেবিলে রাখতে রাখতে বলেন, সৃজন চলে আসবে এখন, এসেই খাবার চাইবে। এই কেয়া মেয়েটা এত অলস হয়েছে দিন দিন। বলেই চেঁচিয়ে কেয়াকে ডাকতে থাকেন। কেয়া, এই মেয়ে এদিকে আয়। এয়ারপড লাগানো কেয়া হাতে ফোন নিয়ে বেরিয়ে আসে। অমনি তেতে যান কোহিনূর বেগম। এই মেয়ে, সারাদিন গরুর মতো পড়ে থেকে তো হাতির মতো দামড়া সার হচ্ছিস। এই রুম গুছা বেয়াদব। কোহিনূর বেগমের এমন হাস্যকর সম্বোধনে কুহু হো হো করে হেসে দিল। সাথে কেয়া একটু লজ্জা পেল। কোহিনূর বেগম কুহুকে হাসতে দেখে ফুসফুসে বলে উঠলেন, তোদের হাসাহাসি। কেয়া, তুই ফোন রাখবি নাকি আমি খুন্তি নিয়ে আসবো? কুহু, গিয়ে কিচেন থেকে খুন্তিটা নিয়ে আয় তো। কেয়া ভড়কে গেল। হাতের কাছের টেবিলে ফোনটা খট করে রেখে লেগে পড়লো কাজে। বিড়বিড় করে বলল, কি মারে বাবা, অপমান করে দিল। কোহিনূর বেগম আবারও কাজে চলে গেলেন। কুহু নিজের রুমে যেতে নিলে কলিং বেল বাজে। কোহিনূর বেগম ডেকে বলেন, কুহেলিকা, দেখ তো, মনে হয় সৃজন এসেছে। কুহু আবারও দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলে দিলে এলোমেলো হয়ে থাকা সৃজনকে দেখে বিকেলে দেখেছিল তখনও এমন ছিল না। হাতে একটা প্যাকেট। কুহুকে দেখে আলতো হেসে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো সে। কুহু দরজা লক করে ভেতরে আসতেই ওর হাতে প্যাকেটটা দিয়ে বলে, এদিকে তো দেশের মতো খাবার পাবো না, তবে এটা মজা লাগবে আশা করি। কেয়া আর চোখে দেখে কাজ করতে করতে সৃজন ডেকে বলে, এভাবে দেখতে হবে না, ফুচকা তোর জন্যও এনেছি। কেয়া হাতের কাজ রেখে আসতেই নিতে যাবে, কোহিনূর বেগম আবারও ধমক দিয়ে বলে, কাজ শেষ না করে আসলে আমিও আসবো খুন্তি নিয়ে। সৃজন কুহুর দিকে তাকিয়ে বলে, সরি, রাগ করো না, সকালে তোমাকে ধমক দেওয়া ঠিক হয়নি। কুহু হাসে অল্প আর বলে, না 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 ভাইয়া, সমস্যা নেই, আমি তো রাগ করিনি, আপনি শুধু শুধু অস্থির হচ্ছেন। সৃজন মাথা নেড়ে হেসে দেয়। খেয়ে নিও। আম্মু, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। নিজ রুমে যেতে যেতে সৃজন ডেকে বলল কথাটা। কোহিনূর বেগম তো জানতেন সৃজন এমনটা করবেন, তাই তো আগে আগে সবকিছু প্রস্তুত করে রেখেছেন। কুহু গিয়ে প্যাকেটটা কোহিনূর বেগমের কাছে নিয়ে যায়। উনি প্লেট এগিয়ে দিলেন। কুহু আবারও টেবিলের কাছে এসে বসে পড়ে। কেয়ার কাজ শেষে এসে কুহুর সাথে খেতে বসে। কুহু একটু হাসি আর বলে, তাই তাহলে খাও, খালামুনি আসো। কোহিনূর বেগম বলেন, আমি খাই না এগুলো, তোরা খা। কুহু একটা ফুচকা নিয়ে মুখে দিতেই কেমন নাক মুখ কুচকে আনে। খেতে ইচ্ছে হচ্ছে না, তবে দেখে সৃজন রুম থেকে বের হচ্ছে। কোহিনূর বেগমও এসেছেন। এখন না খেলে সৃজন মনে করবে কুহু রেগে আছে, তাই একটা মুখে পুড়ে নেয়। সৃজন এসে কেয়ার পাশে বসে বলে, ভালো। কেয়া খেতে খেতে উত্তর করে, তুমি এনেছো, ভালো তো হবেই, নাও একটা খাও।
সৃজন হাত বাড়িয়ে একটা নিয়ে মুখে দেয়। কুহুর দিকে চোখ ঘোরাতেই দেখে কুহু নাক মুখ চেপে কোনো মতে নির্বরণ করছে স্বাদ। সৃজন মুখ খুলে কিছু বলার আগেই কুহু উঠে দাঁড়িয়ে কোনো মতে হাসি রেখে বলে, আপনারা খান প্লিজ। আমার কেন জানি ভালো লাগছে না এগুলো। সবাই ওর দিকে তাকিয়ে আছে। কুহু কোহিনূর বেগমকে বলেন, কে খালামণি আমি খাবার খাবো না এখন, ডেকো না আর। এশার আজান দিলে নামাজ পড়ে শুয়ে পড়বো। হাতের একটা ফুচকা রেখে কুহুকে বলে। আপু মজা না? সৃজন কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু নাকের ডগা চুলকে বলে, মজা, তবে আমার ভালো লাগছে না। বলেই স্থান ত্যাগ করে। কোহিনূর বেগম ডেকে বলেন, খাবার খেয়ে গেলে ভালো হতো কুহেলিকা, মেয়েটা মনে হয় বাহিরের খাবার খেতে পারে না তেমন। সৃজন ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস নেয় আর কুহুর যাওয়ার পানে তাকিয়ে বলে। আম্মু ভাত দাও। কুহু নিজ রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কেয়া ও কোহিনূর বেগম থম মেরে তাকিয়ে থাকেন। সৃজন চোখ টিপে নিজের অনুভূতিগুলোকে চেপে দেয় আর খেতে থাকে। কেয়া বিড়বিড় করে বলে, আজকে সত্যি ফুচকাগুলো কেমন লাগছে? আপু তো বেশি খাবার খেয়ে অভ্যস্ত, তাই খেতে পারেনি হয়তো। সৃজন ছোট উত্তর। কোহিনূর বেগম সৃজনের কাঁধে হাত রাখেন। সৃজন দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলেন, মামাকে কল করে সবকিছু ঠিক করতে বলো, ওর এমন মন মরা হয়ে থাকা ভালো লাগছে না। কোহিনূর বেগম ওর কাঁধে হাত রেখে বলেন, এতটা আশা রাখিস না বাবা, কুহেলিকা কঠিন স্বভাবের মেয়ে। দূরে ছিল ভালো ছিলাম আম্মু। তাহলে দেশে পাঠিয়ে দেই। সৃজন ওনার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলেন, আবারও অন্যের জন্য ছেড়ে দেব? তাহলে যে বললি দূরে ছিল ভালো ছিল, আমরা মেয়েরা খুব চুজি হই বুঝলি, সহজে কাউকে ভালোবাসতে পারি না। তবে যাকে বিশ্বাস করে ভালোবাসি তাকে খুব ভালোবাসি। কুহেলিকা প্রথম স্বামী 1 বছরেও কুহেলিকার মনে ভালোবাসা জন্মাতে পারিনি, আর তুই 2 দিনে হাল ছেড়ে দিলি। হাল ছাড়িনি আম্মু, কষ্ট হয়। তোমরা যদি ওই দিন আমাকে দেশে আবার ফিরতে দিতে তাহলে কুহেলিকা এখন আমারই হতো। কেন এমন করলে? আমি ওকে এতটা উদাসীন কখনো হতে দিতাম না। বলা যত সহজ, করা ততটা সহজ নয়। না পাওয়ার তাড়না পেয়েছিস বলে এমন মনে হয়, সহজে পেয়ে গেলে কষ্ট সবাই দেয়। আর মনে রাখবি, ওই ছেলে একা কখনোই সম্পূর্ণ দোষী নয়, আমাদের মেয়ে, তাই আমরা ওর পক্ষেই থাকবো, স্বাভাবিক। তবে বাস্তবতা ভিন্ন বুঝলি। জানি না এত কথা, তবে আমি এটা জানি আমি ওকে চাই, আমি ওকে ভালোবাসি, অ্যান্ড আমি শুধুমাত্র কুহেলিকা ছাড়া আমার লাইফে কোনো নারীকে এন্ট্রি দেব না। যদি ও আমার হক বা না হক, আমি শুধু ওর। মায়ের সামনে এমন সরাসরি এগুলো বলা সৃজনের নতুন নয়। দুহাতে কুহুকে নিয়ে কথা বলার সময় ও সরাসরি বলে, ওর বাবার সামনেও বলেছে, আর অনেক সময় ওর বাবার আগে থাপ্পড়ও দিয়েছে, তবুও সরাসরি বলেছে ভালোবাসি কুহেলিকাকে আমি। এমন নয় যে কুহুর পরিবারের মানুষ এগুলো জানে না। সায়র অন্তিকের বন্ধু, তাই ওনারা সায়রের থেকে পিছিয়েছেন। প্রথমে চাইতেন মেয়ে কাছে থাকুক, তবে পরিস্থিতি বলে কুহু হয়তো সৃজনের সাথে ভালো থাকবে। ওনারা জানেন সৃজন ফোর্স করবে না কুহুকে কিছুতেই। তবে একটি সময় যদি কুহু সৃজনকে বোঝে। ছোট্ট দোকান থেকে বের হয়েছে তারা, এখন যাবে ছোট্ট একটা পার্কে। আজ আকাশ যেন সৃজনের জন্য রং বদলাচ্ছে বারবার। মনে হচ্ছে কুহেলিকাকে দেখা খুবই প্রয়োজন, আবার মনে হচ্ছে এটা ঠিক নয়। হাঁটছে তারা ফুটপাত দিয়ে। কেয়া সব সময় কথা বেশি বলে। কুহু আর নুসাইবা ছোট, তাই কথার ঝুড়ি তাদের। মাথার চুলগুলো প্রথমে খোলা রেখে আসলেও রাস্তায় প্রকোপ গরমের জন্যে কুহু হাত দিয়ে চুলগুলো পেঁচিয়ে নেয় উপরের দিকে। শ্যার পুরুষের ধূসর রাঙা চোখের চাহনিগুলো পাল্টে গেল নিমেষেই। কুহেলিকা ছোট্ট, খুব ছোট্ট তার থেকে। এমন পিচ্ছি মেয়ের দিকে একই দৃষ্টি তার। ছি। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে সৃজন বলল, আর ঘুরতে হবে না, তোমরা বাসায় যাও। রাহাত বিস্ময় চোখে ওর দিকে তাকালো, সাথে বাকিরা। কেয়া নাকে কান্না করে বলল, যাব না এখন, চলেই তো যাব একদিন পরে, তারপর আর আশা হবে না। সৃজন ধমক দিয়ে বলল, চুপচাপ বাসায় যাবি। নুসু, কুহেলিকা, তোমরা যাবে তো? রাহাত আগ বাড়িয়ে বলে। এত তাড়াতাড়ি? ওরা আর একটু থাকতে চায়। সৃজন খুক খুক করে গলা ঝেড়ে দিয়ে বলে, অস্থির লাগছে কুহেলিকা,
বাসায় চলো। চোখ খিচে বন্ধ করে আবারও খুলে বলল। সবাই চলো। নিরাশ হলো সবাই। কুহু গাল বাঁকিয়ে হাঁটছে, সাথে নুসাইবা। মেহমান মানুষ কি আর বলবে, তবে বেশি দূর হাঁটতে পারলো না। কুহুর চোখ থামলো সামনে থাকা নিজের জন্য বাছাই করা দাদার পছন্দের পুরুষের দিকে, যে আপাতত একটা মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। বেশ সুদর্শন ও সুন্দর ব্যবহারের জন্য প্রায় সময়ই মেয়েরা প্রেম নিবেদন দেয় অন্তিককে। মাত্র তো কলেজে উঠলো, এতেই মেয়েরা প্রেম নিবেদন করে, ভাবতো থাকারই কথা। গালে হাত দিয়ে ভাব জমিয়েছে যেন সে কতই না সুদর্শন পুরুষ। গা পিত্তে জ্বলে উঠল তার। সকালে শুধু একটু কথা বলেছিল ক্লাসমেটের সাথে, তার জন্য গাল টেনে দিয়েছে, আর এখন প্রেম করা হচ্ছে আবার মুচকি হাসে। কুহু আমতা আমতা করে বলল। সৃজন ভাইয়া, চলেই তো যাচ্ছি, আইসক্রিম নিয়ে নিন। রাহাত ভাই, নিয়ে নাও না আইসক্রিম। তার সাথে তাল মেলালো নুসাইবা ও কেয়া। নিয়ে নাও প্লিজ। কুহুর কথা ফেলার সাধ্য যেন সৃজন হারিয়েছে, তাই তো শুকনো ঢোক গিলে নেয়। আর ওদেরকে দাঁড় করিয়ে রাহাত ও সৃজন একটা দোকানে চলে যায়। কুহু সুযোগের সৎ ব্যবহার করে নেয়। নুসাইবাকে বলেই তোরা দাঁড়া, আমি আসছি। কোথায় যাবি? বললাম তো দাঁড়া। ওখান থেকে চলে গেল। গায়ের ওড়নাটা ঠিক করে জড়িয়ে চুলগুলো আবারও বাতাসে দুলালো সে। অন্তিকের সামনে মেয়েটা মিনমিন করে বলছে কিছু, ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে মন দিয়ে শুনছে অন্তিক। কুহু এগিয়ে সামনে দাঁড়ায়, ওকে দেখে চোখগুলো ছোট করে তাকায়। কুহু বাঁকা হেসে মেয়েটার সামনে গিয়ে বলে। আপনি কি ওনাকে পছন্দ করেন? কুহুর থেকে বেশ বড় মেয়েটি, হয়তো অন্তিকের ক্লাসের। কুহুর কথা শুনে ওর দিকে মুখ করে মেয়েটি। অন্তিকের বন্ধুরা হো হো করে হেসে দিয়ে বলে। চোখ রাঙায় অন্তিক আর কুহুর দিকে তাকিয়ে বলে। এ পিচি, এখানে কি তোর? বাড়ি যা। মেয়েটি ফোঁস করে বলে। এটা কি তোমার ছোট বোন? অন্তিক কিছু বলার আগেই কুহু ফোঁস করে তড়িৎ বেগে বলে ওঠে। ছি, কি বলেন, আমি ওর বউ। কি? আমাদের বিয়ে ঠিক হয়ে আছে আপু, আর আপনি আপাতত আমার হবু স্বামীকে প্রপোজ করছেন। তেতে ওঠে মেয়েটি। অন্তিক হাঁটুর বয়সী মেয়ে, কি পাকামো কথা! এই, তুমি বিয়ে মানে বোঝো? যেন ভালোই লাগছে দেখতে, তাই তো চুপ করে দেখছে। তবে কুহুর বোধহয় সহ্য হলো না ওর চুপ থাকা, তাই এগিয়ে গিয়ে অন্তিকের বাহুতে ঠাস করে একটা চড় দিল। জ্বলে উঠল জায়গাটা। এই ক্যারেক্টারলেস ছেলে, বলো আমি কে তোমার? থাক, তোমার মুখ থেকে তো বের হবে না। অতঃপর অন্তিকের বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল কুহু। ভাই আপনারা বলুন। ছেলেগুলো একসাথে মজা নিয়ে বলে উঠল। কুহু ঠোঁট কামড়ে হাসে আর হাতগুলো ভাঁজ করে মেয়েটার দিকে তাকিয়ে বলে। হলো তো আপু বিশ্বাস? আসলে আজকালকার ছেলেরা হয়ই বাটপার। আমার জন্য বেঁচে গেলেন। গলা খাকারি দিয়ে অন্তিক বলল। তুমি মেয়ে, বাড়ি যাও, কথা শেষ। চোখগুলো টক টক করছে মেয়েটির। যতই হোক এতগুলো মানুষের সামনে যে রিজেক্ট হয়েছে সে। কাছেই কয়েকটা বান্ধবী ছিল, মেয়েটিকে নিয়ে চলে যায়। অন্তিকের মুখে এবার একটা হাসি ফোটে, রহস্য ও রাগ মিশ্রিত। কুহুর হাতে খপ করে ধরে সে। হকচকিয়ে যায় কুহু। এই কুত্তা ছাড় হাত, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, বখাটেপনা করিস আমার সাথে? কুত্তা ছাড়াও। তাকে রক্তবর্ণ ধারণ করে অন্তিকের চোখে। কুহু কি মনে করবে? একটু আগে তো ভালোই পাকামি করে বললি স্বামী, বয়স হয়নি আমার হাঁটুর, আর সে বউ হতে পেয়েছি। ওকে টেনে নিয়ে যায় কলেজের পেছনের দেওয়ালের কাছে। বিকেল বেলা কলেজ ছুটি হয়ে গিয়েছে। কোচিং এর কয়েকজন ছেলে মেয়ে, তবে এই জায়গাটা নিরিবিলি পেছন সাইড হওয়াতে কেউ আসে না। দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে দাঁড় করায় অন্তিক কুহুকে। তারপর চোয়াল নিজের সব শক্তি দিয়ে চেপে ধরে বলে। পেছি, এমন করে ঘুরছিস কেন? আর সাথে ওই নতুন দুটো কারা ছিল? মুখে অনেক জোরে চাপ দিয়ে তাকাতে কুহুর ঠোঁট নাড়তে পারছে না। অন্তিকের হাতের চাপ কমায়। কুহু একটু আরাম পেতেই বলে। কুত্তা, তোর নামে বাসায় বিচার দিব, পরে বুঝবি। কাকে বলবি? আপুকে নাকি আমার শ্বশুরকে? কুত্তা, আমার আব্বুকে শ্বশুর বলবি না। কুহুর দুই হাত এক হাতে বন্দি করে অন্তিক তারপর কুহুর চুলের মুঠিতে শক্ত করে ধরে আর বলে। ভালোই তো সেজেগুজে ঘুরিস। পেয়েছি, তোর গালে দেখি সকালে দাগ এখনো আছে। এক গালে সুন্দর লাগে না, দুই গালে মানাবে তোকে।
ব্যথা, ছাড় বলদ, সর, নইলে লাথি খাবি, সর। অন্তিক ছাড়ে তো না, আরো শক্ত করে ধরে বলে, উফ, আমার তো হাত খালি নেই। তোর গালে কিভাবে এখন সকালের মতো চিমটি কাটবো? কি করে? ছাড়। দাঁত দিয়ে এমন দাগ করে যেতে পারে। যদিও তোর গালে চুমু খেলে বাসে গিয়ে ব্রাশ করতে হবে, তবু তো সৌন্দর্যের জন্য এতটুকু করতেই পারি। দুই পা নেড়ে অন্তিককে লাথি দেয় কয়েকটা, তবে অন্তিক ছাড়ে না। উল্টে নিজের এক পা দিয়ে অন্য পায়ের সাথে কুহুর দুই পা চেপে ধরে ফিসফিস করে বলে, মশার মতো পিঠ দিয়ে তুই বেঁচি, আমার সাথে জোর দেখাস? তোকে চাপ দিলে চ্যাপটা হয়ে যাবি। আমার গালের তোর ওই নোংরা ঠোঁট ছোঁয়াবি না, প্যাঁচা। ওই ঠোঁট লাগলেই আমার গালে ইনফেকশন হয়ে যাবে। ও তাই? তাহলে তো করতে হয়। আহা গো, আমার না হওয়া বউটা ও লেলে পুচকি। নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে অন্তিক আগায় কুহুর দিকে। না, এই আগানোতে কোনো ইচ্ছে বা চাহিদা নেই, শুধুই রাগ ও জেদ, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার। দাঁতে দাঁত পিষে চোখ কুচকে বন্ধ করে দেয় কুহু। গাল ছুঁয়ে যায়, আগেই এক শক্ত পেশিবহুল হাত এসে ধাক্কা দেয় অন্তিকের বাহুতে। অন্তিক জানে না কে, তবে কুহুকে নিজের বুকে চেপে ধরে দুই পা পিছুই। How dare you fucker touch her, you bastard? What? অন্তিক তার কথা শোনে না, কুহুর দিকে তাকিয়ে বলে, লেগেছে তোর কোথাও? কুহু ওর থেকে নিজেকে সরায়। সামনে সৃজন ও রাহাত। সৃজন রেগে এগিয়ে এসে অন্তিককে আঘাত করতেই যাবে, কুহু বাধা দেয়। বাদ দিন ভাইয়া। রাহাতের চোখ গরম, রাগে মাথা ফেটে যাচ্ছে, ধমক দিয়ে বলে, অন্তিক, এগুলো কেমন কাজ? আর কুহু, তুই বড় হয়েছিস, এটা পাবলিক প্লেস, এই নির্লজ্জের মতো কাজ করেছিস। বাসায় চল, দেখাবো মজা। আসলে ভাইয়া আমি তো। কুহু আমতা আমতা করে বলে। এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় দেয় রাহাত কুহুর গালে। সৃজন চটে যায় রাহাতের উপর। ও ছোট, ও বোঝে নাকি? Why are you not saying anything to this boy? অন্তিক ফোঁস করে রেগে গিয়ে বলে, ওর থেকে দূরে থেকেও কথা বলা যায়। And who are you? কুহুর হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। বিরক্ত হয়ে হাত ঝাড়া দেয় কুহু। রাহাত অন্তিকের কাছ থেকে কুহুর হাত ছাড়িয়ে বলে, ওর থেকে দূরে থাকবি অন্তিক, বলে দিলাম, কারণ তোর আর কুহুর যায় না, আর না পরিবার কখনো মানবে। কথাটার তেমন তোয়াক্কা করলো না অন্তিক, শুধু তাচ্ছিল্যের হাসি দিল আর বলল, তাই নাকি? পেঁচেই যান আমার। বলেই আগাতে নিতেই কলার চেপে ধরে সৃজন। কুহু না, এক পাও আগাস, কসম করে বলছি মাটির নিচে গেড়ে ফেলবো। তো মজার ছলে একটু এসেছিল, এরা তো মারামারি করবে মনে হচ্ছে। কুহু একটু ভয়ে কাঁপছে, কারণ বাড়িতে গেলে এক ধোলাই তো আছেই, আর এখানে এরা কি শুরু করলো। অন্তিকের রাগী স্বভাবটা আটকে রাখতে পারলো না, পাল্টা মেরে দূরে সরিয়ে দিল সৃজনকে। অতঃপর বলল, আমার উচিত দুর্ভিক্ষ হয়নি। ওকে টাচ তো দূর, ওর প্রতি ভাবলেও গা শিমশিম করে। সৃজন কুহুর দিকে রক্তিম দৃষ্টি দেয়। কুহু ওর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নুসাইবা একটু গিয়ে সামনে কুহুর বাহু ধরে বলে, বাড়ি চল কুহু, আজকে তোর ধোলাই হবে, তোকে মেরে গদার পার করে দেবে আব্বু আর ভাইয়া। কুহুর শির দ্বারা বেয়ে ভয়ের স্রোত বয়ে যায়। একটু এগিয়ে যেতেই পেছন থেকে চুল ধরে টান দেয় অন্তিক, আর দুই হাতে এলোমেলো করে দিয়ে বলে, পেঁচে আজকের ঘটনা যেন আর রিপিট না হয়। রাগ নিয়ে কুহু ওর দিকে তাকায়। সৃজন আবারও কিছু বলার আগেই রাহাত ওকে টেনে নিয়ে যায়। ওদের যাওয়ার পানে তাকিয়ে অন্তিক বাম হাতের উল্টো পিঠে নাক মুছে বিড়বিড় করে বলে, You'll pay for this, পেঁচে। সারা রাস্তায় সৃজন শুধু একটা কথাই বলেছে, সৃজন, রাহাত, খালামণি বা মামাকে এগুলো বলো না। অটো এসে থামে বাড়ির সামনে। সবাই বাসায় প্রবেশ করে। সৃজন ও রাহাত। রাহাতের রুমে যায় বাকিরা। কুহুর রুমে নুসাইবা বলে, কুহু আজকে বেঁচে গেলি সৃজন ভাইয়ের জন্য। কুহু তখনও ভয়ে আছে, তার বয়স তো ছোট। বাবার বকা, মা মারকে তো ভয় পায়। ইস, কেন গেল চালাকি করতে। কুহুর রুমে ছোট্ট একটা বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। নুসাইবা আর কেয়া রুমে বসে কথা বলছে। এর মধ্যে সৃজন আসে রুমে। কুহুর কথা জিজ্ঞেস করে বারান্দায় যায়। কুহু একটু টুল পেতে বসে আছে। কুহেলিকা, আদুরে ডাকে সাড়া দেয় কুহু, তবে মনে ভয়। না জানি কি বলে সৃজন হয়তো ওকে খারাপ ভাবছে। তবে সৃজন ওর ভাবনাকে ভুল প্রমাণ করে ওর হাতে আইসক্রিম দিয়ে বলে, তুমি তো বলেছিলে খাবে। কুহুর বাচ্চা মন গলে যায়, এক গাল হেসে দিয়ে নিয়ে নেয়।
সৃজন ওর পাশে বসে। কুহু কয়েকবার ওকে আইসক্রিম সাধলেও খায় না। কুহুর দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সৃজন ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় আর বলে, কুহেলিকা, তোমার কি ওই ছেলেটা পছন্দ? ও মাথা নেড়ে না করে। সৃজন সুস্থির শ্বাস নেয় আর বলে, ও, তাহলে তখন যে কিছু বললে না? না, আমি বুঝি তুমি ছোট, তবুও আজকালকের জেনারেশনে ওটা তো ও ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য করেছে। কুত্তা খুব খারাপ। বুঝিয়ে বলো। কুহু ওর দিকে তাকিয়ে বলে, আপনি ভালো আছেন বলেই দেই। যদিও আম্মু আব্বু বলেছে কাউকে বলতে না, তবুও। সৃজন মনে মনে খুশি হয়। এটাই তো চেয়েছে, বিশ্বাস এতেই চলবে। কুহু বলতে লাগে, একটা মেয়ের সাথে কথা বলছিল পেঁচাটা, আর আমি গিয়ে সব ভেস্তে দিয়েছি। আর আমাকে সুন্দর লাগছিল, তাই গালের দাগ ফেলতে চেয়েছে। নিজের দিক থেকে কথাগুলো গুছিয়ে বললেও সৃজন কিছুই বুঝতে পারেনি। অল্প হেসে বলে, যদি তোমাকে কেউ অনেক আদর করে, অনেক ভালোবাসে, আর তোমাকে শাস্তিরূপে কোনো দাগ না দেয়, তার সাথে থাকবে? আম্মু আব্বু ভাইয়া আমাকে মায়া করে ভালোবাসে। ওই মায়া না কুহেলিকা, আমি বললাম বিয়ের অথা। না ব্যথা দিলেও পেঁচাকেই বিয়ে করব। আচ্ছা, দেখলেন না, অন্তিক ওর কথা বললাম। চোখ ছোট্ট করে তাকায় সৃজন। কুহুর মুখপানে কতটা স্মুথ ভাবে বলে দিলে ওই ছেলেকে বিয়ে করবে। ও যে দেখলাম বেড টাচ করলো। ও ব্যাড টাচ করে না, ও ঝগড়া করে, ব্যথা দেয়, কিন্তু কখনো খারাপভাবে ছোঁয় না আমাকে। তুমি বোঝো এত কিছু? আমি এতটাও ছোট্ট নই ভাইয়া। ওকেই কেন বিয়ে করবে তুমি? কারণ আমার কপাল খারাপ, আমার দাঁত। শেষ করতে পারলো না কুহু। চিৎকার করে ডেকে উঠলো বাইরে থেকে আরশাদ শিকদার। কুহু, রাহাত এদিকে আয়। তড়িৎ বেগে উঠে ছুট লাগায় কুহু। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখে সবাই উপস্থিত। আরশাদ শিকদার কুহুর গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, রাস্তায় মানুষ এগুলো বলে আমাকে ডেকে নিয়ে বেদব মেয়ে। ওই ছেলের সাথে এত কিসের কথা তোমার? মেয়েটা ছোট, দুষ্টুমি করার সময় হয়তো মানুষ ভুল ভেবে নিয়েছে। কোহিনূর, তুমি বুঝো না বোন, এতে মান নষ্ট হবে। ভাইয়া এগুলো কি বলেন? ছোট মানুষ বুঝে কি ও? আর লোকে কি বললো না বললো শুনেই মেয়েটাকে আপনি মারবেন? কোহিনূর, তুমি জানো না, এলাকার এক লোক বলল রাস্তায় নাকি অভদ্রতা করেছে। রাহাত আসে। কোহিনূর বেগম কুহুকে চাপটে ধরে বলে। রাহাত এগিয়ে এসে কুহুর কোহিনূর বেগমের থেকে ছিনিয়ে নিয়ে গালে ধরে বলে, আপনি মারলেন কেন? ও বুঝে কি? আমি বলেছিলাম তারপরও আপনি মারেন? দোষ তো আপনাদের আব্বু। ওই ছেলেকে আঁশকড়া দিয়ে মাথায় তুলেছেন। কুহু ফুপিয়ে কান্না করছে। এখানে সবাই সবটা বুঝলেও সৃজনের কাছে অনেকটা ঘোলাটে। তবে এতটুকু ঠিক বুঝতে পারছে অন্তিকের বিষয় সবাই জানে। রাহাত, পরিস্থিতি আমাদের হাতে নেই, বোঝো তো তুমি? হ্যাঁ বুঝি আব্বু। তার মানে এই নয় যে সুচি চড়িয়ে শাসন করবেন। আমি তো রাস্তায় মেরেছি, বকেছি, তাহলে আবার কেন মারছেন? নুসাইবাকে ডেকে রাহাত কুহুকে রুমে পাঠিয়ে দেয়। তারপর আরশাদ শিকদারের উদ্দেশ্য করে বলে, ওকে আর কিছু বলো না। আর এমনিতেও ও ছোট, সময় গেলে পরিস্থিতি বুঝে নেবে ঠিকই। এতটা সময় চুপ থেকে আর যেন কৌতূহলকে দমাতে পারল না সৃজন। ফোঁস করে বলে ওঠে, হ্যাইছে কি ওই ছেলের সাথে? এমন কি ওর কুহেলিকার সাথে কি সম্পর্ক আছে? কোহিনূর বেগম সৃজনের সামনে গিয়ে বলেন, বাদ দে আর রেডি হো, বের হবো আমরা। সৃজন ওনাকে থোড়াই শুনলো। সে আবার বলল, কুহেলিকার সাথে কিসের সম্পর্ক ওই ছেলের? আর আপনারা কেন এগুলো এখানেই শেষ করছেন? আজ ওই ছেলে এটা করেছে, কাল না জানি কি করবে। ইলা বেগম আসতে কিন্তু কঠিন করে বললেন, কপাল, আমার মেয়ের নিজেদের স্বার্থে আমার মেয়েটাকে দিলাম কবরে যে তাই। বুকের ভিতরটা কেমন ছিট করে উঠলো। কথার মানেটা ভালো না ঠিক সৃজন বুঝলো। মানে? ওনার বাবা আমার শ্বশুর দলিল করে গিয়েছেন কুহু আর অন্তিকের বিয়ে না হলে সব গরিবদের দান করে দেওয়া। কে যাই সৃজন, আজকেই তো নিজের অনুভূতিগুলো বুঝলো সে। আর আজকেই এগুলো কি শুনছে। তবে মেজাজ খারাপ হলো তার। এটা কি খেলা? প্রপার্টির জন্য এতটুকু মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন, তাও এমন অসভ্য ছেলের সাথে। কোহিনূর বেগম ইশারায় সৃজনকে থামতে বলেন। তাদের বিষয় না বলাটাই উনি ঠিক মনে করেন। তবে সৃজন কি থামে? সে যে জ্বলে যাচ্ছে, ভেতরটা তোলপাড় লাগছে। মানে
একটা নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন? আরশাদ শিকদার ফোঁস করে বললেন, তুমি ছোট, পরিস্থিতি বোঝো না সৃজন। কি বলেন? আমি পরিস্থিতি বুঝি না? পরিস্থিতি বলতে কি বোঝাতে চান? বিয়ে দেওয়ার পরে যদি কুহেলিকা তার সাথে থাকতে না পারে? আজকালের যুগে এগুলো কে করে? বিয়ের পরে ডিভোর্স তো হবেই, লোক দেখানো বিয়ে হবে শুধু। রাগ হলো আরো সৃজনের। কুহেলিকার জীবন নিয়ে কি এরা খেলা করছে? এ কেমন বাবা, নিজ মেয়েকে বিয়ের আগেই ডিভোর্সের কথা বলে? যদি কুহেলিকার অন্য পছন্দ হয় তখন? আমরা মেনে নেব, কারণ অন্তিকের সাথে ওর সংসার হবে না, আমরা মানব না। অজান্তেই মুখ দিয়ে গালি আওড়ালো সৃজন। হোয়াট দ্য ফাক? অতপর একটু গম্ভীর হয়ে মুখ খুলতে নিলে সৃজনের বাবা ফোঁস করে বললেন, সৃজন, এটা ওনাদের পারিবারিক বিষয়, তোমার এত কৌতূহল না দেখালেও চলবে। বিয়ের হব, রেডি হব। কি বলো আব্বু? একটা মেয়েকে কি পেয়েছে ওনারা? কুহেলিকা ছোট, মাত্র তো 6-এ পড়ে, তার মাথায় বিয়ে ঢুকিয়ে দিয়েছে। ওই ছেলের কাছে আসাকে ও স্বাভাবিক মনে করে, যেটা উচিত নয়। সৃজনের বাবা রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমরা মেহমান, সৃজন কারো বাড়িতে এসে তাদের পারিবারিক বিষয়ে কথা বলার শিক্ষা আমি দেইনি তোমায়। আরো বড় করে চেঁচায় সৃজন। বলবো না কেন? আমি চাই কুহেলিকা বড় হোক আমার জন্য। আই লাভ হার। আমি চাই এসব বিষয়গুলো থেকেও দূরে থাকুক। ওদের ভুলের জন্য একটা ছেলে ওকে টাচ করে কেন? আম হার্ট। চেঁচিয়ে বলা কথাগুলো পরিবেশ বিগড়ে দিল মুহূর্তেই। আরশাদ শিকদার ওর দিকে কটমটিয়ে তাকিয়ে আছেন। রাহাত চোখ কুঁচকে বন্ধ করে হাত দিয়ে কপাল ধরে আছে। কোহিনুর বেগম নিজের স্বামীর দিকে তাকিয়ে আছেন। সৃজনের বাবা এসব প্রেম ভালোবাসা সম্পর্কগুলো নিতে পারেন না, সবসময় পারিবারিকভাবে সম্পর্কে বিশ্বাস করেন। তুমি নিজের ভদ্রতাকেই গিলে খেয়েছো সৃজন। এখানে এতগুলো মানুষ তোমার বড়, তাদের সামনে এগুলো কি বলছো তুমি? কি বলছি? আমার কষ্ট হচ্ছে এটাই বলছি। কুহেলিকা ছোট, ওকে বড় হতে দিচ্ছেন না কেন? আরশাদ শিকদার বলেন গম্ভীর স্বরে, তোমরা এসেছো, থাকো, খাও, বেরাও, সব ঠিকঠাক, তবে এসব মানতে পারবো না। আমার মেয়েকে নিজের ইচ্ছেতে বিয়ে দিব, আর মেয়ের ডিভোর্সের পরে আশেপাশে বিয়ে দেব। তোমরা দূরের দেশে থাকো, তোমার ভালোবাসা এগুলো কি আনার জানতে হবে না, তবে এত দূর আমার মেয়েকে দেব না আমি। সৃজনের বাবাও বলল, রেডি হও তোমরা, এখন বের হব, ঝামেলা ভালো লাগে না আমার। সৃজনের বাবাও বলেন। শাকিলা বেগম আটকালেও আরশাদ শিকদার থামালেন না। সৃজনের বাবা তাড়া দিতে লাগলেন। সৃজন নাক ফুলিয়ে রাগে ফুঁসছে। অতঃপর পেছন ঘুরে কুহুর রুমের দিকে যায়। কুহু তখন বসে ফোপাচ্ছে। সৃজন ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, তোমার বয়স কত? মানো কেন ওনাদের কথা? কুহেলিকা, বলো, তুমি কি ওই ছেলেকে সত্যি বিয়ে করবে ওনাদের কথায়? কুহু আস্তে করে বলে সে বিশ্বাস করে সৃজনকে, তাই হ্যাঁ, আব্বুর সব কথাই শুনবো সব সময়। উঠে দাঁড়ালো সৃজন। রাগে দৃষ্টি নিক্ষেপ করলো, আর ঢোক গিলে রাগ সংকোচ করার বৃথা চেষ্টা। দরজার দিকে পা বাড়ায় সে। কোহিনুর বেগমর পিছনে দরজা পর্যন্ত এসেছেন। কুহুর কথা শুনে সৃজনকে ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিলেন। একদম দরজার কাছে এসে সৃজন থামে, তারপরে আবার কিছু ভেবে পেছনে ফেরে। বড় বড় পা ফেলে কুহুর সামনে যায়। কোনো আগাম বার্তা ছাড়াই ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় দেয় কুহুর, এতটাই জোরে যে কুহু পেছনে দুলে পড়ে অল্প। এটা মনে রাখার জন্য যে আমি আছি তোমার জীবনে। কোহিনুর বেগম ওর দিকে রাগ নিয়ে এগিয়ে আসতে নিলে সৃজন ওনাকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কোহিনুর বেগম কুহুর কাছে যায়, যে এখনো গালে হাত দিয়ে সৃজনের যাওয়ার পানে তাকিয়ে আছে। সৃজন কখনো ধমকও দেয়নি কুহুকে, আজ হঠাৎ মারলো কোহিনুরকে। কোহিনুর বেগম কুহুর তবদা খাওয়া মুখের থেকে হাত সরালেন, আর শরীরে যেন রাগে ফেটে পড়ার মতো। থাপ্পড়টা আস্তে করে দেয়নি সৃজন, জোরে দিয়েছে। 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুলে গিয়েছে সাথে সাথে। উনি কুহুকে আদর করে বোঝালেন, তারপরে নুসাইবাকে বলে রুম ছাড়লেন। উনি যেতেই কুহু আবারও কান্না করে দিল। সবাই মারে, আজকে সৃজন ভাইয়াও মারলো। কথা বলবো না আর ওনার সাথে আমি না। রুম থেকে বের হয়ে সৃজনকে খুঁজলেন কোহিনুর বেগম, তবে সে আগেই নাকি কুহেলিকার বের জীবন হয়ে নিয়ে গিয়েছে, প্লিজ শুধু খেলবেন না। বলেছে ও ছোট, এখনো বাচ্চা। এগুলো মাথায় গেঁথে তাকে ভেঙে দিবেন না, কারণ ভেঙে পড়া মানুষকে জোড়া সহজ নয়। নিজেদের স্বার্থকে একটু দূরে রেখে মেয়ের চিন্তা করুন। সৃজনের বাবা কিছু বলার আগেই বের হয়ে যায় সে। কোহিনুর বেগম ওনাদের সবাইকে বেশ কিছু সময় বোঝান। সৃজন বুঝে না ছোট, এগুলো বলে। তারপর ওনারাও বেরিয়ে যান বাসা থেকে।
সকাল সকাল অন্তিক উঠেছে ঘুম থেকে, মুখে গম্ভীর ভাব, শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। গতকাল কুহুর সাথে তার ঘটে যাওয়া কিছুই যেন তার মনে নেই। রোমানা বেগম সবে উঠেছেন শোয়া থেকে কিছুক্ষণ আগে। নীলও আছে, মুখটা নরম হচ্ছে নীলের এই কয়েকদিনে খাবার নিদ্রা অনিয়মের কারণে। নীল রোমানা বেগমের সাথে সাহায্য করছে কাজে। অন্তিককে নামতে দেখে তাকায় সেই দিকে। অন্তিকের মুখে গাম্ভীর্যের ছাপ। নিচে নেমে জোরে বলে, নীল গিয়ে রেডি হও, তোমাকে আজ কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো, আর সাথে সব কাগজপত্র নিয়ে নিও। মাত্র এত শখ থেকে উঠতেও পারলো না নীল, আর অন্তিক কলেজের কথা বলছে। নীল চুপ করে আছে দেখে অন্তিক আবার বলে, যদি আমার সাথে প্রবলেম হয় আমি আকাশ বা আব্বুকে বলে দেবো, তবে তারা ব্যস্ত থাকে। রোমানা বেগম অন্তিকের কাছে এসে বলেন, মেয়েটার বাবা মারা গেল, 2-3 দিন হলো না, দোয়া হলো না, আর তুই ওকে এমন করে বলছিস? ওর গলায় রাগ নিক্ষেপ করে বলল অন্তিক, জীবনে 2-1 চলে গেলে কি মরে যাবে? কি হয়েছে, বাচ্চা বন্ধ করে দেবে? নীলের দিকে তাকিয়ে বাড়িয়ে দিয়ে শেষের কথাটা বলে অন্তিক। নীল ধপ করে লাফিয়ে উঠল। অন্যের বাড়িতে এসে তাদের কথা শুনতে হবে জানতো নীল, তবে এত তাড়াতাড়ি বিরক্ত হবে ওনারা এটা হয়তো ভাবেনি। এটাই নীলের ভাবনা। রোমানা বেগম ফোঁস করে নীলের কাছে গেলেন আর ওকে ধরে বললেন, পচা আমের সাথে থাকলে ভালো আমও পচা হয়ে যায়। একটা বছর ওই বেয়াদব মেয়ের সাথে থেকে নিজেও হয়েছিস বেয়াদব। ব্যবহার ভুলে গিয়েছিস তুই। বিরক্তির চ করে অন্তিক তারপর বলে, রেহান আম্মু ভালো লাগে না, আম্মু ভালো লাগে না, কে কেমন বলতে হবে না। নীল তুমি গিয়ে রেডি হও, নাহলে আকাশকে বলে দেবো। রোমানা বেগম ফোঁস করে বলে, না যাবে না, তোরও যেতে হবে না কোথাও। কালকে তোর এই অবস্থা গেল, আর আর তুই কোথায় যাচ্ছিস আজ? রুমে যা, আমি একটু পরে নাস্তা পাঠিয়ে দেব। আমার চিন্তা করতে হবে না, নিজেদেরটা ভালো করে করো, আমি বাইরে গেলাম। বলেই বেরিয়ে গেল সে। নীলের নয়ন আবারও ক্রন্দনরত হয়। রোমানা বেগম এগিয়ে ওকে মাথায় হাত দিয়ে বলে, রাগ করিস না, আমার ছেলেটারও জীবনে একটা বড় ঝড় বয়ে গেল, তাই এমন রাগ করে থাকে। বড় করে নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে নিল আর বলল, কুহু ওনার ওয়াইফ। তুই চিনিস? চিনি তো, তবে এটা সঠিক জানি না ওনার কি হয়েছে। ওয়াইফ? হ্যাঁ, বিয়ে হয়েই তো আমাদের জীবনের এই দশা রে মা। না, আমার শ্বশুর বিয়েটা করার জন্য বাধ্য করতো, আর না আজ আমাদের জীবনটা এমন হতো। কেন আন্টি, ওরা কি আলাদা হয়ে গিয়েছে? ঠিক করে কিছুই বলে না অন্তিক। আইনিভাবে ওরা এখনো স্বামী স্ত্রী, তবে মৌখিকভাবে তালাক দিয়েছে। ওহ ওহ, কুহু তো ফ্রান্স চলে গেল, তার জন্য ভাইয়ার মন খারাপ মনে হয়। রোমানা বেগম অবাক হলেন আর ভরকালেন কিছুটা। কি বলিস নীল? তোকে কে বললো? তুই চিনলি কি করে? নীল আস্তে করে ওনাকে সব বলে, তবে এড়িয়ে যায় অপ্রত্যাশিত ঘটনাটা। রোমানা বেগম বোধহয় একটু কষ্ট পেলেন কুহুর এমন সিদ্ধান্তে, তাই তো চুপ হয়ে গেলেন উনি। ওনার মন এখন দ্বিধায় পড়েছে। কুহুকে উনি পছন্দ না করলেও অন্তিক যে কুহুকে ছাড়া থাকতে পারবে না সেটা উনি জানেন। কিন্তু কুহু তো এমন মেয়ে না, তাহলে কেন গেল? মেয়ে মানুষের কি এত রাগ করতে আছে? চুপচাপ গিয়ে নিজের কাজ করতে লাগলেন তিনি। অন্তিক বের হয়ে দেখে তার বাইকের ব্যাক সিটে ছোট্ট ছোট্ট করে আঁকিবুকি কাটা। এক মুহূর্তের জন্য মনটা প্রফুল্ল হয়। চারিদিক থেকে নেয় চোখ ঘুরিয়ে। মেইন গেট খোলা। বাইকের সামনে গিয়ে দেখে ফুল আর বিভিন্নভাবে আঁকিবুকি করা। লাল ইট দিয়ে মনে হয় বাচ্চারা করেছে। হাত দিয়ে ময়লাগুলো ঝাড়া দিল অন্তিক, তারপর বিড়বিড় করে বলল, তুই পারলে আমিও পারবো বেঁচে, চাই না তোকে আর। আমাদের পথের ইতি টানলাম, যেমন তুই চাস। প্রণয় সুখ সবার জন্য নয়। হাতের সাহায্যে সিট পরিষ্কার করে অন্তিক। এক টুকরো কাপড় দিয়ে হাতটা পুছে নেয়। একটা দীর্ঘশ্বাস নিয়ে বাইকে উঠে সে চলে যায় নিজ গন্তব্যে। নিজের পেচিকে যাকে প্রতিবার না চাইতেও চেয়েছে দূরে ঠেলেও যাকে সে সবচেয়ে বেশি কাছে রেখেছে, তার থেকে দূরত্ব বাড়াতে চায়। সকালের রোদ, আকাশে শীতল করা বাতাসের মনোমুগ্ধকর গন্ধ। পরিবেশ নীরব। আশেপাশের সব দোকান বন্ধ, শুধু নাস্তার কয়েকটা হোটেল ছাড়া। একটা টং দোকানে গিয়ে অন্তিক বসলো। নাস্তার অর্ডার দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে দেখছে। অতঃপর কিছু একটা ভেবে ফোনের সিম কার্ডটা খুলে ভেঙে ফেললো নিমেষেই। পাশে ছোট্ট লাল রঙের ছিদ্র ছিদ্র একটা ঝুড়ি ময়লার ওটাতে ফেলে দিল সে। নাস্তা আসতেই খেয়ে বিল দিয়ে উঠে যায়। তার চালচলন স্বাভাবিক, যেন তার জীবন বাকি 4টে মানুষের মতোই। কাছেই মাত্র একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে
ওই দিকে চলে যায় আর সম্পূর্ণ নতুন একটা সিম নিয়ে নেয়। সিম সেট করে ওখানেই দাঁড়িয়ে কুহুর পুরনো নাম্বারের উপর শান্ত দৃষ্টি দেয় সে। তাচ্ছিল্য হেসে আবারও পকেটে পুরে নেয় ফোনটা। ফ্যাক্টরিতে যাবে সে। বাইকে উঠে আবারও চলে যায়। প্রণয় যেটা অন্তিক নিজের মধ্যে অনুভব করছে, সব দূরত্ব মিটিয়ে কি কুহুর সাথে আবারও নতুন করে শুরু হবে তাদের? আজ 3টে দিন হয়ে গেল, একটা দিনও আরামে ঘুম হলো না কুহুর। অন্ধকার রাত, বাহিরে ল্যাম্পপোস্টের ঝিরিঝিরি আলো। কুহু এই 3 দিনের বেশি সময়ই জানালার কাছেই বসেছিল। সামনে থাকা গলিটা কুহুর হয়তো মুখস্থ হয়ে গিয়েছে। দূর পর্যন্ত দেখা যায় 4টে লাইন, একটা বড় ডাস্টবিন, 2টো কুকুর সবসময় বসেই থাকে ওখানে। দীর্ঘশ্বাস নিয়ে সে বিড়বিড় করে, ভুলটা বোধহয় আমারই, সব দোষ আমার। আমি মানিয়ে নিতে অক্ষম হলাম, মেয়ে মানুষ হয়েও পারলাম না নিজেকে মানাতে। বাহিরে আবছা ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে আছে সে। এখন আর অশ্রু আসছে না। রাত গভীর, অন্ধকার। রুমে হাত বাড়ায় সৃজন বেডসাইড টেবিল থেকে পানি নেওয়ার জন্যে। উঠে বসে চোখ কচলে মামপটটা হাতে নিতেই খেয়াল করে সে আজকে পানি নিয়ে এসে শোয়নি। রাতে কুহুর ব্যবহার আর মনোক্ষুণ্ণ দেখে সেও মন খারাপ করে চলে এসেছিল। মাথার চুলগুলো এক হাতে এলোমেলো করে দিয়ে 2 হাতে মুখ ঘষে নিল সে। তারপর বিছানা থেকে পা রাখলো নিচে। উঠে রুমের বাহিরে পা রাখে সে। সবসময় এর মতো কুহুর রুমের দিকেই তার চোখ আগে গেল। রুমের লাইট অন দেখে ভ্রু কুচকে এক পাশে করে টেবিলের সামনে গিয়ে মামপট রেখে গ্লাসে করে পানি খেয়ে সে আবারও নিজের রুমে যায়। নিজের পরনে কালো রঙের ট্রাউজার, তাই একটা টি শার্ট চড়াই গায়ে। ধূসর রঙের টি শার্টে এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করে ঠিক করার বৃথা চেষ্টা করতে করতে কুহুর রুমের দরজার কাছে এসে টোকা দিল। দীর্ঘ সময় ধ্যানে মগ্ন থাকায় হকচকিয়ে যায় কুহু। দরজার দিকে তাকিয়ে ঢোক গেলে আস্তে করে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিতে সৃজনের হাস্য উজ্জ্বল মুখটা দেখতে পায়। কুহু হাসার বৃথা চেষ্টা করে বলে, ভাইয়া এত রাতে? সৃজন অল্প হেসে আমতা আমতা করে বলে, পানি নিতে এসে দেখলাম তোমার রুমের লাইট জ্বলছে, তাই ভাবলাম কোনো প্রবলেম হলো কিনা। ঘুমাওনি এখনো? কুহু ঠোঁট প্রসারিত করে বলে, ঘুম আসছে না। আসবে কি করে? কিছু খাওনি রাতে? পেটে খিদে থাকলে ঘুম হয়? না না, আমার খিদে নেই, এমনি ঘুম আসে না রাতে। শরীর ম্যাচ ম্যাচ করে। বুঝেছি। বলেই সৃজন ওখান থেকে চলে যায়। কুহু ফোঁস করে নিঃশ্বাস নিয়ে দরজা আবারও লক করে দেয়। আগের জায়গায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর আবারও দরজায় শব্দ হতেই কুহু দরজা খুলে দেয়। সৃজন হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কুহু ওকে দেখে অল্প হেসে দেয়, কারণ সৃজনের 2 হাতে প্লেট আবার সাথে পানির গ্লাস নিতে পারছে না সব একসাথে। কুহু হাত বাড়িয়ে একটা প্লেট নিয়ে বলে, আমি কি বলেছি খাবো? কেন আনতে গেলেন এগুলো? একটু খিদে নেই আমার। সৃজন ওকে বলে, তোমার রুমে আসি? একা একা বসে খেতে কেমন লাগে? কুহু পেছন ঘুরে নিজের রুমটা দেখে নেয়। তারপর মাথা নেড়ে সাই দেয়। দরজা সম্পূর্ণ খোলা রেখে কুহু এসে সৃজনের সামনে বসে। সৃজন বলতে থাকে, আমি খেতে পারিনি, এখন বসো, দুজন খাই। এগুলো আপনি গরম করে এনেছেন? আমি তো খাবো না, আপনি খান, আমি বসি। কুহেলিকা, তুমি বসে থাকলে কেমন লাগবে আমার? প্লিজ খাও। বলেই খাবার মেখে মুখে তোলে সৃজন। কুহু তখনও প্লেট তুলছে না দেখে সৃজন বলে, তুমি কি রাগ করে আছো কুহেলিকা? ধমক দিয়ে বলে, সরি, আর কখনো এমন করে বলবো না তোমাকে। কুহু হেসে দিয়ে তাড়াহুড়ো করে বলে, না না না, আমার শরীর ভালো লাগছে না, তাই খাবো না, আপনি খান। আর রাগ করিনি আমি। ওর মুখের দিকে তাকিয়ে সৃজন মলিন দৃষ্টি দেয়। তারপর হাতের প্লেট রেখে কুহুর সামনে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলে, এই তো সরি, আর জীবনেও ধমক দেব না, শুধু কষ্ট পেও না তুমি। সৃজনের এমন কাজ মোটেই আশা করেনি কুহু। এগুলো কি আপনি খান? আমি রাগ করব কেন? প্লিজ এমন করবেন না, আপনি আমার বড়। বড়, এবার খাও, না হলে উঠবোস করা শুরু করব, কারণ মনে হচ্ছে তুমি রাগ করে আছো। কুহু ওর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। সত্যি কুহুর খেতে ইচ্ছে হচ্ছে না এগুলো। এটা কি করে বোঝাবে? ঠিক আছে, আপনি বসুন, আমি হাত ধুয়ে আসি। ঠোঁট টিপে হাসে আর বসে পড়ে। কোহেলিকা হাত ধুয়ে এসে ওর সামনে বসে। কুহু একটু ঝুঁকে খাবার মুখে তুলে সৃজন বলে, কখনো রাগ করে থেকো না, কষ্ট হয় খুব। কুহু কিছু সময় চুপ থাকে, তারপর বলে, আপনার সাথে রাগ করিনি আমি, নিজেকে কষ্ট কেন দেন? সব সময় তো দিয়ে এসেছি, তাই এখন অভ্যেস হয়ে গেছে। নিজেকে দেবেন না কষ্ট, কারণ যে একবার কষ্টের সাথে সাক্ষাৎ করে, কষ্ট তার পিছু ছাড়ে না।
সৃজন খাবারের আরো একটা লোকমা মুখে পুরে নেয় আর চিবোতে চিবোতে কুহুর দিকে তাকায়। কুহু সত্যি খাচ্ছে না। সৃজন আবার বলে, সৃজন, আচ্ছা রেখে দাও, খেতে হবে না। কুহু মলিন মুখে হাসে, প্লেট রেখে হাত ধুয়ে আসে। বললাম খাবো না, কতগুলো খাবার নষ্ট হলো যে। নষ্ট হবে কেন? আমার পেট ভরেনি, তুমি বসো, আমি খেয়ে নেব। এগুলো খাবেন? তুমি তো ছুঁয়েও দেখোনি প্লেট। কুহু মাথা নেড়ে বসে পড়ল। সৃজন কুহুর প্লেটের সাদা অংশের খাবারগুলো নিচের প্লেটে নিয়ে নিল। খুবই ধীরে তৃপ্তি সহ খেয়ে হাত ধুয়ে নিল। কুহু এতটা সময় নির্লিপ্ত চোখে চেয়ে রইল সৃজনের মুখশ্রীর পানে। সৃজন ওর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল,